বিজেপিকে যদি সবচেয়ে বেশি কেউ বেগ আগামী দিনে দেয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যথেষ্ট বুদ্ধিমান লোক, নিজেরটুকু হয়তো ভালো করে গুছিয়ে নেবেন। তিনি মুখ্যমন্ত্রীর পেছনে ল্যাজ নাড়তে ঘুরছেন। তৃণমূলের বিভিন্ন নেতার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার সবটা মিথ্যে ছিল এমন কথা আমি বলতে পারি না। হাওয়া বেরোতে শুরু করেছে, আগামী দিনে দেখবেন চুপসে রাস্তার ধারে পড়ে আছে। ম্যাক্সিমাম এই যে দলবদলু সাংসদ, এদের সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার কথা। বিজেপি কিন্তু জনমতের ভিত্তিতে 2026-এ তারা জেতেনি। নির্বাচন কমিশনের সাহস হচ্ছে না একটা কোনো সিসিটিভি ফুটেজ প্রকাশ করার। তারা ভবানীপুরটাকে প্রকাশ করে দেখাতে পারতো। কার্যত ভোটটা লুট করেছে, গণনা কেন্দ্রের তারা লুট করেছে এবং উপনির্বাচনেও তারা ভোটটা হতে দেবে না। জনমত যে বিজেপির সঙ্গে নেই এটা তাদের থেকে ভালো আর কেউ জানে না। নিরপেক্ষ ভোট হয়, বিজেপি গোহারান হার। যদি ন্যূনতম লাজলজ্জা থাকে আপনাদের বিজেপিটা করা উচিত নয়। তার সকালবেলা বদহজম হলো, তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে তিনি একটা স্টেটমেন্ট দেন, দিয়ে পুলিশে চলে যান অভিযোগ করতে। পিরানা মাছ সাইজে ওটা বড় হয় না, আমরা হচ্ছে সেই পিরানা মাছ। কোনো রাঘব বোয়াল হোক আর তিমি মাছ হোক, প্রয়োজনে আমরা খেয়ে নিতে পারি। তৃণমূলের প্রতীক তাহলে কার কাছে যাচ্ছে? আইন কি বলছে? মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বিকল্প ভেবে রেখেছেন। নন্দীগ্রামে তো উপনির্বাচন বাকি আছে, সেখানে কি মমতা বন্দ্যোপাধ্যায় লড়বেন? বা বসিরহাট, যা তৃণমূলের এত দিনের শক্ত ঘাঁটি, সেই লোকসভাকে নিজেদের হাতে রাখতে কি মাস্টার স্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায় হবেন? শুভেন্দু অধিকারী এবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু করতে পারবেন না, উনি ফেসবুক লাইভটাই করুন। এই সবের উত্তর যার কাছ থেকে আজকে পাওয়ার চেষ্টা করব, তৃণমূল মুখপাত্র তথা বিশিষ্ট আইনজীবী অনির্বাণ ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণদা, স্বাগত বেঙ্গল। অনির্বাণদা, তৃণমূলের প্রতীকের নিয়ে যে সমস্যাটা হচ্ছে, এই লোগোটা তাহলে শেষমেশ কার কাছে যাবে? সুপ্রিম কোর্ট মহারাষ্ট্র নিয়ে একটা কথা বললো, তাহলে পশ্চিমবঙ্গে কি হবে? দেখুন, ভারতবর্ষের যে আইন তাতে পরিষদীয় দল, সে বিধানসভা হতে পারে, সংসদ হতে পারে, সেখানকার কিছু লোক অন্য কোনো দলে চলে গেল, দল ছেড়ে দিল, তাতে লোগো, তাতে প্রতীক, তাতে নাম ইত্যাদি, ফান্ড যাই বলুন না কেন, তহবিল, সেগুলো কোনো দিন তাদের হাতে চলে যাওয়ার কথা নয়। কিন্তু এর আগে আমরা দেখেছি নির্বাচন কমিশন কার্যত বিজেপির সুবিধা হয় এই রকম সিদ্ধান্ত তারা মহারাষ্ট্রের ক্ষেত্রে নিয়েছেন। সেটাই চ্যালেঞ্জড হয়েছে, সুপ্রিম কোর্টে সেই মামলা চলছে। প্রাথমিক অবজারভেশন কোর্ট যেটা জানিয়েছেন যে এইভাবে করাটা সংবিধানকে হত্যা করার সামিলে, এতটা কড়া শব্দ সুপ্রিম কোর্ট ব্যবহার করেছে। আমরা যদিও জানি না ইভেনচুয়ালি রায় কী হবে, কিন্তু নির্বাচন কমিশন যে এক্ষেত্রেও বিজেপির সুবিধা হতে পারে এই ধরনের কোনো সিদ্ধান্তই নেবে, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তারপর অবশ্যই যদি তারা সেরকম কোনো সিদ্ধান্ত নেয় আমরা সেটা কোর্টে অবশ্যই চ্যালেঞ্জ করব। কিন্তু সবচেয়ে বড় কথা, জনতার আদালত বলে একটা আদালত আছে, সেইখানে তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস। এখানে অন্য কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, সে 2/3 নাকি 3/4 এসব ইমম্যাটেরিয়াল। মানুষের কাছে তৃণমূল কংগ্রেস, তার যে আবেগ সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। এবং 21শে জুলাই যে জমায়েত হয়েছিল, সেই জমায়েতের ছবি মূলধারা সংবাদ মাধ্যম দেখানোর সাহস পায়নি। আমরা নিজেরা দেখেছিলাম, তাদের ক্যামেরা উপস্থিত ছিল, কিন্তু তারা একদম সেই প্রোগ্রাম যেখানে জনতার ভিড় দেখা যাচ্ছে সেটা তারা কভারই করেনি। আমরা কিন্তু পুরো লাইভটা দেখি। হ্যাঁ, আপনারা করেছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু মূলধারা সংবাদ মাধ্যম বলতে মানুষ সাধারণত যেটা বোঝে, তাদের ওপর কেন বিশ্বাস চলে যাচ্ছে, সেদিন আরও একবার আমরা তার প্রমাণ পেয়েছি। তারা জমায়েতের ছবি কিচ্ছু দেখায়নি, মানুষের কোনো প্রতিক্রিয়া তারা দেখায়নি, কারণ তারা দেখেছে, নিজেরাই চোখে দেখে নিয়েছে যে জমায়েত বলতে আসলে কি বোঝায়। হাজার বাধা বিপত্তি পেরিয়েও মানুষ এটা প্রমাণ করে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস মানে তারা মমতা বন্দ্যোপাধ্যায় কি বোঝেন। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় তো অনেক কিছু নিয়ে চর্চা হয়। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কোনো ফুল বা বিকল্প কিছু রেডি করে ফেলেছেন, এরকম কিছু আছে? দেখুন, সেটা যদি করেও থাকেন সেটা আমাদের আভ্যন্তরীণ বিষয়, সেটা নিয়ে এক্ষুনি আমরা কিছু বলবো না। কারণ আমাদের প্রতীক এই মুহূর্তে দাঁড়িয়েও জোড়া ফুল, যেটা নিয়ে আমরা নির্বাচনে লড়ি। যতক্ষণ না নির্বাচন কমিশন এর বিরুদ্ধে কোনো রকম সিদ্ধান্ত জানাচ্ছেন, এটা নিয়ে মন্তব্য আমি প্রকাশ্য অন্তত করবো না। নন্দীগ্রাম উপনির্বাচন তো বাকি আছে। এক দর্শক বন্ধুর একটা ইন্টারেস্টিং কমেন্ট একটু বলি। তিনি ভিডিওতে কমেন্ট করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো উপনির্বাচনটা লড়া উচিত নন্দীগ্রাম থেকে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন এটার জন্যই যে কারণ বিজেপি বেশ কয়েকটা ইস্যুতে ইতিমধ্যে জনমানসে একটা নেগেটিভ রিয়াকশন হচ্ছে। কি, অন্নপূর্ণা পাচ্ছে না, হকার ইস্যু, আরও বেশ কয়েকটা ইস্যুতে যে প্রতিশ্রুতি দিয়ে রাখেনি। তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি দাঁড়ান, এই সমস্তগুলো তার ফরে যাবে, তিনি জিতবেন। আর যদি তিনি হারেনও, তার তো হারাবার কিছু নেই। তো সত্যি কি নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন? না, এই মুহূর্তে উপনির্বাচনে কে প্রার্থী হবেন না হবেন সেই নিয়ে কোনো সিদ্ধান্ত দলের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে হয়ও নি, ঘোষণা করা তো এখন প্রশ্ন উঠছে না। কিন্তু একটা জিনিস আপনাদের বলি যে ভবানীপুরে নির্বাচনে বা সামগ্রিকভাবে বিধানসভা 2026-এর নির্বাচনে যা হয়েছে, চৌঠামের গণনা কেন্দ্রের যে সিসিটিভি ফুটেজ
সেটা প্রকাশের যে রাজনৈতিক দাবি, এবং অবশ্যই আদালতে আমাদের মামলা চলছেও, সেটা অন্য কথা। এবং তারপরে 4,000-এর বেশি ইভিএম পুড়িয়ে দেওয়া, কার্যত পুড়িয়েই দেওয়া হয়েছে, অন্তর্ঘাত করা ছাড়া কিছু নয়। তাতে এটা আমরা খুব স্পষ্টভাবে জানি, আমরা যারা নির্বাচনের সঙ্গে জড়িত ছিলাম, যে বিজেপি কিন্তু জনমতের ভিত্তিতে 2026-এ তারা জেতেনি। ভবানীপুর তো ছেড়েই দিন, একাধিক প্রায় 100টির কাছাকাছি আসনে তারা গা জোয়ারি করে গণনা কেন্দ্রের গণনার দিনে কার্যত ফলটা উল্টে দিয়েছে, যে কারণে নির্বাচন কমিশনের সাহস হচ্ছে না একটা কোনো সিসিটিভি ফুটেজ প্রকাশ করার। তারা ভবানীপুরটাকে প্রকাশ করে দেখাতে পারতো, যেখানে শুভেন্দু অধিকারী দুপুরের পর বিকেলের দিকে যখন ঢুকে যাচ্ছেন, তার সঙ্গে যারা ঢুকেছে সেখানে কেন্দ্রীয় বাহিনীর কী ভূমিকা ছিল, নির্বাচন কমিশনের যারা অফিসিয়ালস তাদের কী ভূমিকা ছিল, দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে। সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দেখাক। দেখুন, নির্বাচনের নামে প্রহসন হলে মানুষের ভোট কোন দিকে গেছে তা আপনি এমনিও বুঝতে পারবেন না। আমরা খুব ভালো করে জানি মানুষের রায় আমাদের দিকেই ছিল। কার্যত ভোটটা লুট করেছে, গণনা কেন্দ্রের তারা লুট করেছে, এবং উপনির্বাচনেও তারা ভোটটা হতে দেবে না। ন্যাচারালি নির্বাচন কমিশন যেভাবে ভোট করাচ্ছে, তাদের নির্বাচন কমিশনের উপর ভরসা করাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তারপরেও আমরা নিশ্চিতভাবে লড়াই করব, এবং জনমত যে বিজেপির সঙ্গে নেই এটা তাদের থেকে ভালো আর কেউ জানে না বলেই কিন্তু তাদেরকে বিধানসভার অন্দরে একটা ছদ্ম বিরোধী খাড়া করতে হয়েছে। যে বিরোধীর প্রধান বিরোধী দলনেতা বলে যাকে তকমা দেওয়া হয়েছে, আজকেই ছবি দেখছিলাম তিনি মুখ্যমন্ত্রীর পেছনে ল্যাজ নাড়তে 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 ঘুরছেন। এটা তো কোনো বিরোধী দলনেতার বডি ল্যাঙ্গুয়েজ হতে পারে না। আমি বলছি না যে লড়াই ঝগড়া করবে, কিন্তু সে যদি চাকরের মতো, বৃত্তের মতো তার পেছন পেছন ঘোরে, তাতে বোঝাই যায় যে কীরকম বিরোধী মানুষ, সেটা খুব ভালো করে জানেন। যার ফলে ন্যূনতম যদি একটু নিরপেক্ষ ভোট হয়, বিজেপি গোহারান হারবে, সে নন্দীগ্রাম হোক বা বসিরহাট বা যে কোনো কেন্দ্র। বসিরহাটে কি কোনো রকম মাস্টার স্ট্রোক তৃণমূল প্ল্যান করছে? দেখুন, আমাদের রাজনৈতিক যে প্ল্যানিং রয়েছে সেটা শুধুমাত্র একটা দুটো উপনির্বাচনকে কেন্দ্র করে নয়। 2029-এর লোকসভা নির্বাচনকে অবশ্যই আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তার দিকে আমরা নজর রাখছি, এবং সেটাকে ভিত্তি করে আমাদের প্ল্যানিং চলছে। তার মধ্যে উপনির্বাচনগুলিও থাকবে, কিন্তু সবচেয়ে বড় কথা যে মানুষের রায় যাতে কিছুটা হলেও ঠিকভাবে প্রতিফলিত হয়, সেইটা যাতে এনশিওর করা যায়, আমরা সেই লড়াইটার দিকে অনেক বেশি মনোনিবেশ করছি। আপনারা বিধায়কদের কথা বললেন এই ঋত শিবিরের, এনসিপিআই সাংসদরা তো প্রধানমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে কিভাবে হাসি মুখে ছবি তুলছেন, গতকাল মানে কয়েকদিন আগেই যারা দিদির অনুগামী ছিলেন, কি বলবেন তাদের? এটা বিজেপির যারা সাধারণ কর্মী সমর্থক তারা দেখুন, আমাদের দেখার কিছু নেই। যাদেরকে আপনারা অভিযুক্ত করতেন, দুর্নীতি তো ছেড়েই দিন, কার্যত আপনাদের কর্মীদের খুনের দায়ে যাদের অভিযুক্ত করতেন, অত্যাচারের দায়ে অভিযুক্ত করতেন, তাদের সঙ্গে আপনাদের সর্বোচ্চ নেতা হাসি মুখে ছবি তুলছেন। আপনাদের কতটা গুরুত্ব আপনাদের নেতারা দেয় এটাই তো স্পষ্ট। এরপরও যদি ন্যূনতম লাজলজ্জা থাকে, আপনাদের বিজেপিটা করা উচিত নয়। তারপরেও যদি করতে চান করবেন, লাজলজ্জা থাকতেই হবে, তার কোনো মানে নেই। সবার যে থাকে তারও কোনো কথা নেই। এবার বিজেপির সাধারণ নেতা কর্মীরা যারা অভিযোগ করতেন, সত্যি মিথ্যা আমি বলছি না, যে একসময় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও তারাই অভিযোগ করেছিলেন যে আমাদের কর্মীদের অত্যাচার করছে, খুন করছে বিভিন্ন জেলায় শুভেন্দুর নির্দেশে, সে মুখ্যমন্ত্রী। তারা পরবর্তীকালে যেসব নেতাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ তুলেছিলেন, তারা এখন এনসিপিআই হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট করছে, হাসি মুখে ছবি তুলছে, আর আপনাদের তো তারা পাত্তাও দেয় না, পৌঁছেও অবধি না। সুতরাং এরপরে যদি বিজেপি করতে চান করবেন, লাজলজ্জা নেই বলেই করছে না, কি করা যাবে। আপনি যেহেতু একজন আইনজীবী এবং তৃণমূলের সঙ্গে রয়েছেন, তোলাবাজি কি কখনোই যাবে না পশ্চিমবঙ্গ থেকে? এটা তো ঠিক, তৃণমূলেরও শেষের দিকটায় বেশ কিছু অভিযোগ, বেশ কিছু ফুটেজ আমরা দেখেছি। তো তোলাবাজি, এবং বিজেপি 3 মাসেই বলছেন যে কোটিপতি হয়ে যাচ্ছে কিছু বিজেপি নেতা, তোলাবাজি মুক্ত কি রাজনৈতিক দল আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাবো না? না, আমরা আশা রাখছি। দেখুন, তোলাবাজি মুক্ত দল বা বিভিন্ন অন্যায় অপরাধের সঙ্গে যারা যুক্ত থাকেন, তারা সবসময় রাজনৈতিক ক্ষমতার সঙ্গে তারা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে চান, তাদের সুবিধার্থেই চান। অনেক ক্ষেত্রে রাজনৈতিক নেতারা তাদেরকে কাজে লাগাতে গিয়ে রাজনীতিকে কালিমালিপ্ত করে ফেলেন, এটা অস্বীকার করার জায়গা নেই। তৃণমূলের বিভিন্ন নেতার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার সবটা মিথ্যে ছিল, এমন কথা আমি বলতে পারি না। কিন্তু সামগ্রিকভাবে রাজনীতিতে, বিশেষ করে যদি আপনি ক্ষমতার অলিন্দে যান, আপনার সঙ্গে একগাদা ক্রিমিনাল জুটে যাওয়ার চেষ্টা যে করবেই, এটা স্বতঃসিদ্ধ। কিন্তু তাদেরকে আপনি কতদূর অ্যাক্সেস দেবেন বা আদৌ দেবেন কি না, এই সিদ্ধান্ত একান্তই আপনার। আমরা যারা আগামী দিনের রাজনীতিতে কিছুটা হলেও হয়তো ফুটহোল তৈরির চেষ্টা করছি, নতুনভাবে কিছু ভাবনা চিন্তা করছি, আমরা অতি অবশ্যই চেষ্টা করব যাতে কোনো রকম ক্রিমিনালাইজেশনের যে দাগ, এটা রাজনীতিতে যে দলই হোক না কেন, তাতে যাতে কোনোদিন আর না আসে। শুভেন্দু অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা আর কিছু হবে না, এবার উনি ফেসবুক লাইভটাই করুন বিকেলবেলায় এসে। তো আমরা বামেদের বিরোধী মমতাকে যেভাবে দেখেছিলাম, বিজেপি বিরোধী মমতাকে কি সেভাবে সত্যি আমরা পাচ্ছি না কেন মাঠে ময়দানে? দেখুন, বারুইপুরের ঘটনা ঠিক পরপর গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিরোধী রাজনীতিবিদদের মধ্যে একমাত্র একজনের বাড়ির বাইরে কার্যত
মানে সাঁজোয়া গাড়ি লাগিয়ে দিয়ে তাকে আটকানোর ব্যবস্থা করা হয়েছিল, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর কোনো রাজনৈতিক নেতা, বিরোধী দল যে দলই হোক না কেন, সে তৃণমূল, সিপিএম, কংগ্রেস যাই হোক না কেন, মানে তৃণমূল বলতে আমি মুসলিকা তৃণমূলের কথা বলছি, কারো বাড়ির বাইরে, অফিসের বাইরে এরকমভাবে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ ওই শয়ে শয়ে ছয়লাভ করে দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে হয়েছিল, এবং শুভেন্দু অধিকারী নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তার ছায়াতলে একদম গ্রাসরুট থেকে উঠে তিনি একদম টপ লেভেলে পৌঁছেছিলেন, যার ফলে তিনি সবচেয়ে ভালো জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভ করুন আর রাস্তায় নেমে আন্দোলন করুন, তার কী ক্ষমতা আছে বিরোধী নেত্রী হিসেবে, এটা সবচেয়ে ভালো শুভেন্দু অধিকারী জানেন। যে কারণে তিনি মুখে যাই বলুন না কেন, যখনই কোনো ঘটনা ঘটে বা কোনো ঘটনার আভাস আসে, প্রথম যাকে গৃহবন্দী করবার ব্যবস্থা করতে হয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আগামী দিনে আপনাকে আমি এটা বলে দিতে পারি, প্রস্তুতি চলছে সার্বিকভাবে। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করবার যত রকম ব্যবস্থাই বিজেপি সরকার করেছে, তার সঙ্গে মোকাবিলা করবার প্রস্তুতি চলছে। এবং বিরোধী রাজনীতিবিদ হিসেবে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কেই আগামী দিনে দেখতে পাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ মনের মধ্যে রাখবেন না। অন্য দলও করবে নিশ্চয়ই, তার প্রত্যেকের অধিকার আছে, কিন্তু বিজেপিকে যদি সবচেয়ে বেশি কেউ বেগ আগামী দিনে দেয়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। রিজু দত্ত দাদার একসময়ের অনুগামী, বলছে 2029-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়াক আর দাঁড়িয়ে জিতে দেখাক, যদি জেতে আমি ন্যাড়া করে থাকবো। উল্টো দিকে কি রিজু নিজে দাঁড়াবে? যদি ও নিজে দাঁড়ায় তাহলে এসব কথার উত্তর দেওয়া যায়, সেটা যদি না দাঁড়ায় ওর কথার উত্তর দেওয়ার কোনো মানে নেই। আর সবচেয়ে বড় কথা, তার নিজের এখন রাজনৈতিক অবস্থান কি? সে কি বিজেপি, সে কি ঋতব্রত, সে কি এনসিপিআই, সে কি বিএসপি, সে কোন দলে রয়েছে? আগে সে নিজের দলের অবস্থান স্পষ্ট করুক, তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করুক, তারপরে তার কথার উত্তর দেওয়া যাবে। ঋত শিবিরের ভবিষ্যৎ কি তাহলে? এতগুলো বিধায়ক তো চলে গেলেন। ভবিষ্যৎ অন্ধকার। যারা গেছেন কিছু অংশ হয়তো না বুঝে, ভুল বুঝে গেছেন, হতে পারে, যদিও এত এই বয়সে কেউ ভুল বুঝে যায় না, চাপে পড়েও গিয়ে থাকতে পারে, কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎ সম্পূর্ণ ঝরঝরে, ওটা তারা সবচেয়ে ভালো জানেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যথেষ্ট বুদ্ধিমান লোক, নিজেরটুকু হয়তো ভালো করে গুছিয়ে নেবেন। জাভেদ খান, ফিরহাদ হাকিমের মতো কিছু লোক তাদের টাকা পয়সাগুলো বাঁচিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন, বাকিদের মোটামুটি জলে ভাসিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তারা যদি বোঝেন ভালো, না বুঝলেও ভালো, তাদেরকে আমরা আর চাই না। তো 5 বছর পরে তৃণমূল কি ফিরবে? আর যদি ফেরে, কাদের উপর ভর করে? সব রাঘব বোয়ালরা, সব তাবড়ো নেতারাই তো ঋত শিবিরে বা অন্য দলে। পিরানা মাছ দেখেছেন তো? পিরানা মাছ সাইজে করে ওটা বড় হয় না, আমরা হচ্ছে সেই পিরানা মাছ। কোনো রাঘব বোয়াল হোক আর তিমি মাছ হোক, প্রয়োজনে আমরা খেয়ে নিতে পারি। আগামী 5 বছর লাগবে কি বছর লাগবে তাতে আমি জানি না। এই যে প্রশ্নটা করলেন কাদের ওপর ভর করে ফিরবে, আমরা হলাম সেই পিরানা মাছ, আমাদের ওপর ভর করেই ফিরবে। কোনো রাঘব বোয়াল যারা বিশেষ করে মেরুদণ্ডহীন, ওটা রাঘব বোয়াল বলে না, ওগুলো সব ফোলানো ফাপানো বেলুন ছিল, হাওয়া বেরোতে শুরু করেছে, আগামী দিনে দেখবেন চুপসে রাস্তার ধারে পড়ে আছে। আচ্ছা, আপনি যেহেতু একজন আইনজীবী, একটা কথা একটু জানার চেষ্টা করব, যে এই যে এত অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এগুলোর ভবিষ্যৎ কি? এই যে মামলাগুলো চলছে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ 10-12 বছর ধরে শুনেই যাচ্ছি, আজ অবধি, মানে আমি একজন প্রফেসর। অনেকে বলছেন যে অ্যারেস্ট হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অ্যারেস্ট হবে কি হবে এসব তো স্পেকুলেশন। কথাটা হচ্ছে যে ধরুন চৌঠামের আগে পর্যন্ত ইডি, সিবিআই যেসব মামলা তদন্ত করেছে, আমরা যে মানে ফ্রিকোয়েন্সিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মিডিয়াতে শুনতাম, একটা কোনো এফআইআর, একটা কোনো ইসিআইআর, একটা কোনো চার্জশিটে তার নাম নেই। এবার আপনি আমাকে বলুন, 10-12 বছর ধরে মিডিয়াতে তো তাকে মোটামুটি মানে প্রসিকিউট করেই দিয়েছে, কিন্তু বাস্তবে আইনের যে আদালত, সেখানে একটা কোনো চার্জশিট জমা পড়েনি যেখানে তার নাম আছে। এরপরও যদি আমাকে মানতে হয় যে সে হচ্ছে বিশাল অপরাধী, তাহলে তো আমাকে আইনের ওপর ভরসাই রাখা যাবে না, আমি আইনের বইগুলো তাহলে ভুলে যেতে হবে। আর চৌঠামের পর তার নামে যে অভিযোগ হয়েছে, তার 90% করেছে ডায়মন্ড হারবারে যে তার কাছে হেরেছিল অভিজিৎ দাস ববি। প্রত্যেক দিন সকালে তিনি ঘুম থেকে ওঠেন, গিয়ে থানা একটা করে তার নামে এফআইআর করেন। তার এফআইআরের গুরুত্ব আছে নাকি? তার সকালবেলা বদহজম হলো, তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে তিনি একটা স্টেটমেন্ট দেন, দিয়ে পুলিশে চলে যান অভিযোগ করতে। যার ফলে যদি সত্যি অপরাধের কোনো প্রমাণ থেকে থাকে, তাহলে তো তার অ্যাকশন আমি মানে প্রপার দেখতে পেতে হবে। শুধু মিডিয়া ট্রায়াল দিয়ে আমি কেন কাউকে অভিযুক্ত বা অপরাধী হিসেবে ধরতে যাব? আপনি যেহেতু একজন ভালো আইনজীবী, একটা জিনিস একটু বোঝার চেষ্টা করব ছোট্ট করে, আমার শেষ প্রশ্ন। আপনার কি এটা মনে হয় না একটা স্ট্রং আইন দরকার, যে আমি যে প্রতীকে দাঁড়াবো, মানুষের আস্থা ভরসা নিয়ে, মানুষকে না ঠকিয়ে, সেই প্রতীকেই আমি 5 বছর থাকবো, বিধায়ক বা সাংসদ। যদি আমার ছাড়তেই হয়, তাহলে সেই পদটা ছাড়তে হবে। জিতেই অন্য দলে চলে যায় তো মানুষের সঙ্গে বেইমানি করে। দেখুন, আইনটা আছে, অ্যান্টি ডিফেকশন ল আছে, নেই তা না, যথেষ্ট কড়া আইন আছে। বা শুধু আইন থাকলে তো হবে না, তার প্রয়োগেরও যারা প্রয়োগ করে, আইন তো আর নিজে থেকে নিজেকে প্রয়োগ করে না, যাদের প্রয়োগ করার দায়িত্ব, তারা যদি সেই আইনটাকে মানে সম্পূর্ণ ইগনোর করে, সেটাকে ভায়োলেট করে, তাহলে আর আইন থাকা না থাকা সমান। এক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখছি পার্লামেন্টে মেজরিটি অ্যাটেন্ড করার জন্য বিভিন্ন দল থেকে, সেটা আম আদমি পার্টি হতে পারে, সেটা শিবসেনা হতে পারে, সেটা তৃণমূল কংগ্রেস হতে পারে, যেভাবে বিজেপি তাদেরকে ভাঙাচ্ছে, এখানে তো আইনটা বলবৎ করবার যাদের দায়িত্ব,
মানে এক্ষেত্রে লোকসভার স্পিকার বা রাজ্যসভার স্পিকারে তারা তো ন্যাচারালি বিজেপির হয়েই কাজ করছে, তারা কিছু করছে না। শেষ ভরসা আদালত। এবার আদালতে দীর্ঘ সময় ধরে সব মামলা চলে, মহারাষ্ট্রের মামলা আজও চলছে। কিন্তু আইন আছে, আপনার প্রশ্নের উত্তরে বলি, নতুন করে আর আইন করতে হবে এমনটা নয়, আর করেও লাভ নেই যদি না তার প্রয়োগ ঠিক করে করা হয়। এক্ষেত্রে যে আইন আছে তারই যদি ঠিক করে প্রয়োগ হয়, ম্যাক্সিমাম এই যে দলবদলু সাংসদ, এদের সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার কথা। আমার একদম শেষ প্রশ্ন, জিতে যাওয়া দলে তো সবাই যেতে পারে, হেরে যাওয়া দল করাটা কিন্তু সাহসিকতার পরিচয়। আপনি ঋতব্রত ব্যানার্জির হাত না ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরলেন অনির্বাণ ব্যানার্জি, কেন? হেরে যাওয়া দলে কোন সাহসে, কিসের আশায়? লড়তে চাই, মেরুদণ্ড আছে, সবার মেরুদণ্ড বিক্রি হয় না, সবার সেই ক্ষমতা নেই, দম নেই, রক্তের জোর থাকতে হয়। যাদের রক্তে বেইমানি আছে তারা ওই মানে চারিপাশে সিকিউরিটি প্রোটেকশন ছাড়া থাকতে পারে না। আমাদের ওসবের দরকার নেই। আমি মানুষের মধ্যেই ঘোরাফেরা করি, সাধারণভাবে মানুষের মধ্যে ঘোরাফেরা করি। কেউ আজ অব্দি কোনো কটু কথাও বলেনি। লড়ে নেওয়ার দম আছে, ঠিক লড়ে নেবো, মানুষের জোরে ওপরে উঠবো। বিশ্বাসঘাতকতা করে, সেটিং করে, টেবিলের তলায় ডিল করে, ওসব করে নয়। নিজের জোর আছে, নিজের ওপর বিশ্বাস আছে, ঠিক নিজের জায়গা করে নিতে পারবো। শুনলেন তো, অনেকগুলো প্রশ্নের উত্তর পেলেন, যেগুলো আপনার মাথায় ঘুরছিল অনেকগুলো প্রশ্নেরই উত্তর দিয়ে গেলেন বিশিষ্ট আইনজীবী এবং তৃণমূল মুখপাত্র অনির্বাণ ব্যানার্জি। তার সাথে কি আপনারা একমত যে প্রশ্নের উত্তরগুলো তিনি দিলেন সত্যি কি ভবিষ্যতে তাই হতে চলেছে? আপনারা কি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাট লোকসভা উপনির্বাচন হোক বা নন্দীগ্রামের মতো উপনির্বাচনে, যেটা তার চেনা মাটি, সেই নির্বাচনে, উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ুক, না লড়বেন না? কোনটা চাইছেন আপনারা? অবশ্যই আজকের এই কমেন্ট বক্সে আপনাদেরকে জানাতেই হবে। দেখতে থাকুন বেঙ্গল ভয়েস।